অনেক অনেক শুভেচ্ছা। আমরা যারা নিউ ইয়র্কে প্রবাসে বসবাস করছি আমরা খুবই ভাগ্যবান। আমাদের একদিকে নতুন বছর 1426, অন্যদিকে এই নিউ ইয়র্কের বসন্ত। আমরা বসন্তে বসবাস করছি, আমাদের চেতনায় আছে বৈশাখ। এমনি এক আনন্দ ঘন সন্ধ্যায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলা থিয়েটার নিউ ইয়র্কের নাট্য উৎসব। আজকে বাংলা থিয়েটার নিউ ইয়র্ক দুটি নাটক এই মঞ্চে উপস্থাপন করবেন। তুলসী লাহিড়ী চর্যানন্দ এবং মুজিব বিন হকের গেবল ব্যান্ড ভাঙ। নির্দেশনায় মুজিব বিন হক। নাটক শুরুর আগে আমাদের একটু আনুষ্ঠানিকতা রয়েছে। শুরুর আগে শুরুতেই আমরা গান শুনব। গান দিয়ে শুরু হোক আমাদের এই যাত্রা। এখানে সঙ্গীত পরিবেশন করতে আসবেন চন্দন চৌধুরী। চন্দন চৌধুরীকে নিউ ইয়র্কের বা উত্তর আমেরিকার সবাই খুব ভালোভাবে চিনেন তার অসাধারণ কণ্ঠের জন্য, সঙ্গীত পরিবেশনার জন্য। চন্দনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় প্রায় 30 বছরের অধিক, কারণ আমরা দুজনেই ঢাকার মঞ্চে অভিনয় করি। ঢাকায় আমি থিয়েটারের সাথে ও ঢাকা থিয়েটারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সেখানেও নিয়মিতভাবে ওদের নাটকগুলো, বিশেষ করে সিনেমার দিনের নাটকগুলোতে গানের একটি প্রাধান্য থাকে, আপনারা জানেন। সেই গানগুলোতে ওর একাই বলতে গেলে সেই গানগুলো পরিবেশন করতো, সাথে তো আমাদের শিমুলাবা থাকতেন। সিনেমার দিনের অনেক গান ও সুর করেছে এবং গেয়েছে। আজকে মঞ্চে আমি চন্দনকে আহ্বান করছি, চন্দনকে ডাকছি। ও থিয়েটারের গান শোনাবে আমাদের। আজকে থিয়েটার সন্ধ্যাটা থিয়েটারময় করার জন্য আমরা থিয়েটারের গান দিয়ে শুরু করি আজকের সন্ধ্যায়। মঞ্চে আসছে চন্দন চৌধুরী। এবং ঢাকা থিয়েটারের সাথে তুমি দীর্ঘদিন ধরে কাজ করেছো। সেখানে দেখা গেছে যে থিয়েটারের গানগুলো তুমি কি অসাধারণভাবে মঞ্চে পরিবেশন করেছো, অভিনয়ের মধ্যে দিয়ে, অভিনয়ের মাঝে মাঝে। এবং সিনেমার দিনের অনেক গানও তুমি সুর করেছো এবং সেই গান তুমি গেয়েছো। তাহলে আজকে তোমার সুরে ভরে উঠুক আমাদের সবার জীবন। শুরু হচ্ছে চন্দন চৌধুরী থিয়েটারের গান। আসুন আমরা শুনি। নববর্ষের শুভেচ্ছা। আমি কৃতজ্ঞতা জানাই মুজিব ভাইকে। আমি খুব ছোট একটা মানুষ, খুব ক্ষুদ্র একটা মানুষ, দেখতে লম্বা মনে হয়, কিন্তু আমি ছোট একটা মানুষ। জ্ঞানের দিক থেকে, গুণের দিক থেকে, কারণ এখানে যারা বসে আছেন কিছু কিছু লোককে আমি চিনি, তারা জ্ঞানের সাগর। সেজন্য বললাম মাথা নত করে আমি খুব ছোট মানুষ, শুধু কাজ করে যাচ্ছি। কি হবে, কতদূর যেতে পারবো এটা কখনো ভাবিনি। কাজকে ভালোবাসি, থিয়েটারকে ভালোবাসি, গানকে ভালোবাসি, যে কারণে জীবনে অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হয়েছে, এখনো করছি। তো কথা আর বেশি না বলে, আপনাদের সময় নষ্ট না করে থিয়েটারের গানে যাই। কিন্তু একটা কথা, এমনি বিনোদনমূলক গান গাইলে সবাই শোনে, আনন্দ করে, কিন্তু থিয়েটারের যে গানগুলো গল্পের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। তো আমি যে গানগুলো করবো থিয়েটারে, এমনি যদি গদবাঁধাভাবে গিয়ে যাই আপনারা কিছুই বুঝবেন না, আমি বোঝাতে পারবো না, ব্যর্থ হব। তো প্রত্যেকটা নাটকের যে ছোট ছোট গানগুলো করব, গানগুলো কোত্থেকে এসছে স্টোরিটা একটু বলে আসবো, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমেরিকাতে আসার আগের দিন আমি শো করে এসেছি। তারপর থেকে এখানে আসার পর তো বোঝেন আমেরিকার লাইফ আমার চেয়ে আপনারা ভালো বোঝেন। তো শত কাজের ভিড়ে থিয়েটারটা প্র্যাকটিস নেই আমার, যে কারণে হয়তো মাঝে মধ্যে থেমে যেতে পারে, আটকে যেতে পারে, ক্ষমা করবেন প্লিজ। জন্মের পর চেয়েছিল এমন একজন পুরুষের সঙ্গে তার ভালোবাসা হবে, যাকে সে মনে প্রাণে ভালোবাসবে, বিশ্বাস করবে। কিন্তু যাত্রা করতে গিয়ে
বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে তার ভালোবাসা হয়, কিন্তু সে প্রতারিত হয় বারবার। তার রূপের কাছে সবাই আসে, যার যার স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়, আবার নতুন কেউ আসে, আবার তাকে বিশ্বাস করে, আবার তার সঙ্গে জড়িয়ে যায়, আবার সে তার স্বার্থ হাসিল করে চলে যায়। এভাবে মেয়েটি বারবার প্রতারিত হয়। সেই মুহূর্তে একটি গান ছিল, পুতুল তোমার জনম কি রূপ যে জানে, আলোকলতায় বান্ধা সুতায় সেটানে, পুতুল তোমার জনম কি রূপ যে জানে। ঠিক পরি যখন আবার যাত্রার মঞ্চে অভিনয় নামে, তখন নিজেকে সে রাজরানী ভাবে, তার সঙ্গে সখীগুলোকে সে দাসী ভাবে। কঙ্কন দাসীরে যখন কইল এ কথা, তারা সে কাঁপিল কন্যার দুই চোখের পাতা। আগে চলে কঙ্কন দাসী, পাশে পাশে যায়, মনেতে অসুর বুদ্ধি ভাবিয়া জোয়ায়। ঠিক তেমনি আরো অনেক গান আছে, আমি কয়েকটা নাটক থেকে টুকরো টুকরো পরিবেশন করছি। আর নাটক প্রাচ্য। প্রাচ্যের কাহিনী ছিল, দূর গ্রামে শামুকভাঙা গায়ের এক দরিদ্র কৃষক যুবক ভাসান যাত্রা দেখতে গিয়েছিল। সেই ভাসান যাত্রায় কাপা কাপা হারিকেনের আলোতে নোলক নামে এক কিশোরীর মুখটা তার চোখে ভেসে এসেছিল। সেই মেয়েকে তখন তার ভালো লেগেছিল, ভালো লাগা থেকে ভালোবাসা। কিন্তু সে তো হত দরিদ্র, নোলককে বিয়ে করতে গেলে অনেক টাকার দরকার, কোথায় পাবে? সে তখন তার বাপের দেয়া আধা বিঘা জমি মহাজনের কাছে বন্ধক রেখে সেই টাকা দিয়ে নোলককে বিয়ে করতে যায়। বিয়ের পর যখন ঘরে ফিরছে, ছয় বেহারার পালকিতে নোলক বসা, পাশে সয়ফর রুমালটা মুখে নিয়ে আসছে, গ্রামে যেভাবে বিয়ে হয়। আস্তে আস্তে সয়ফর আকাশের দিকে তাকিয়ে দেখছে মেঘগুলো ভেসে চলে যাচ্ছে। সে তখন মেঘের মধ্যে তার যে মহাজনের কাছে দেওয়া জমিটা, সেই জমিটার কথা মনে হচ্ছে, মেঘের মধ্যে তার জমিটা ভেসে চলে যাচ্ছে। এটা তো বন্ধক দিয়েছে, কিন্তু এই জমি ফিরিয়ে আনার মতো সাধ্য তার নাই। কিন্তু তবু মনের মধ্যে একটা সুখ কাজ করছে, সেটা হচ্ছে সে তো সে তার পিয়াকে পেয়েছে, নোলককে পেয়েছে। অনেক স্বপ্ন তার চোখে। নোলককে নিয়ে যখন সে বিয়ে করে বাড়ি ফিরছে, তখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, নৌকায় পালকি নিয়ে নদী পার হবে। তখন সূর্য মাথার উপর, সেই সূর্যের আলোগুলো নদীর ঢেউয়ে ঝিলমিল সোনালি হাওয়া ছড়াচ্ছে। তখন সয়ফরের মনে সেই জমি হারানোর শোকের চেয়ে তার ভিতরে একটা রোমান্টিকতা কাজ করছে। তখন সয়ফর গিয়ে ওঠে, একটা শীতল হাওয়া নোলকের শরীর সুবাস বয়ে নিয়ে যায় কোন দূর মধুক মঞ্জরিতে। কে জানে, কে জানে, কে জানে। নোলক তখন পালকি থেকে উঁকি মেরে দেখছে সয়ফরের মুখ। সয়ফরের চোখে যখন নোলকের চোখ পড়ল, সয়ফরের মুখ তখন লজ্জায় রাঙা হয়ে উঠল। সয়ফর হাঁটছে, ছয় বেহারার পালকি চলছে। এভাবে সয়ফর এক সময় তার ভাঙা গড়িনে পৌঁছে। ভাঙা ঘরে আসার পর তখন সন্ধ্যা, কুপির আলোতে সয়ফর দেখছে নোলকের মুখ, বলছে, অনুলোক কিছু বলো, আমি তোমার প্রতি। ঠিক তখনই সেই ঘরে লুকিয়ে থাকা একটি সাপ, বিষধ সাপ, নোলককে ঝুবল মারে। নোলক চিৎকার দিয়ে শুয়ে পড়ে, তার মুখ দিয়ে ফেনা ফেটে যায়। এখানে সেলিম আল দীন স্যার একটা জিনিস লিখেছেন, খুব ভালো লেগেছে। আপনারা বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছেন। লক্ষিন্দরকে সাপ দংশন করেছিল আর বেহুলাকে বাঁচানোর জন্য আর্তনাদ করেছিল।
কিন্তু এখানে পৃথক পুরাণ। সেলিম আলদিন স্যার এটি বোঝাতে চেয়েছেন যে এখানে বেহুলাকে সর্প দংশন করেছে, লক্ষিন্দরকে নয়। ওখানে যেমন লক্ষিন্দরকে দংশন করেছিল, বেহুলা চিৎকার করছিল, আর্তনাদ করছিল, এখানে নোলককে দংশন করেছে, লক্ষিন্দর রূপী সয়ফর চিৎকার করছে। তখন একটি গান থাকে, সেই দূর গায়ে চন্দ্রবণিকের সাবধানের গল্প, বাসর জাগর সুতানলি সর্বডঙ্ক, এখানে পৃথক পুরাণ, বেহুলাকে দংশিছে নাগে, কান্দে লক্ষিন্দর, কান্দে সয়ফর যখন পাগলের মতো দিকে দেশে দৌড়াচ্ছে, ওঝা আনছে, বদ্যি আনছে, কিন্তু কোনো কিছুতেই লোকের জ্ঞান আর ফিরছে না। শেষ অবধি সয়ফর খবর পেল মালেক ওঝা নামে একজন ওঝা আছে, শেষ চেষ্টা তাকে দিয়ে করতে হবে। যথারীতি মালেক ওঝা লোকের বিষ ছাড়ার জন্য তার বাড়িতে এলো। এসে মালেক ওঝা সে বিষের নমুনা দেখে বলল, জানি না ফিরবে কিনা, তবে শেষ চেষ্টা করে দেখি। মালিক ওঝা তখন একটা মন্ত্র পড়ে, যেটা চর্য পদ থেকে নেয়া, সেটা বাংলায় রূপান্তর করা। প্রণমোহবিশোর বিশ্বরূপা বিশ্বেশ্বরী, তুমি দেবী জাগ্রত জননী, তুমি দেবী হর্ষদাস্তি কশ্য মণিমাতা নাগ মাতা ভুবন মোহিনী, তুমি শিবের নন্দিনী, ত্রিভুবন উদ্ধারিণী, যোগ নিদ্রা যোগ সনাতনী, অষ্টনাগ সঙ্গে লয়ে পূজা স্থানে নাম গিয়ে শিবকের নিস্তারকারিণী, চতুর্মুখে প্রজাপতি তোমাতে করেন স্তুতি, স্তব করে যত দেবগণ, ভয় নিস্তারিণী তুমি চিদাভারিণী, আসরেতে করো অধিষ্ঠান, মহামুনি জরৎ কারু সাধক জানের গুরু, সে তোমাকে বিবাহ করিল, হলো তব ইচ্ছারঙ্গ, মুনি হলো স্তব ভঙ্গ, তোমাতে যে কত দূর গেল, মুনির চরণে ধরি রাখিলে বিনয় করি, পুনরূপী ফিরিয়ায় আসিল, মুনি তোমাদের বর জন্মিলে পুত্রবর, স্ত্রী কুমার নাম হইল, অবুধ যে সদা করে তব সঙ্গে বাদ করে, অবশেষে লইল শরণ, অপুত্রীকে পুত্র দাও, নির্ধনীকে ধন দাও, রোগ শোক করো বিমোচন, মনুষ্যর শ্রীচরণ যে জন করে শরণ, তার শত্রু নামে হয় ক্ষয়, মালিক ওঝা শুদ্ধমতি পদ্মার শরণে গতি, চিরকাল রাঙা পদ সায়, চিরকাল রাঙা পদ সায়, চিরকাল রাঙা পদ সায়। কিন্তু তখনও লোকের জ্ঞান ফেরেনি। সয়ফর তখন পাগল প্রায়। সয়ফর আর্তনাদ করে বলে ওঠে, শেষ চেষ্টা অবৃথা হল। এই ছিল প্রাচ্য। এবার আসি আরেকটি নাটকের অংশ, বনপাংশুর। টাঙ্গাইলের মান্দায় নৃগোষ্ঠী, সংখ্যালঘু, বাঙালিদের অত্যাচারে তাদের জায়গা জমি সবকিছু চলে গেছে, সবাই
আত্মহত্যার পূর্বে সেভাবে মানদেয় সম্প্রদায়ের বিশ্বাস ছিল যে তাদের মৃত্যুর পর তাদের দেহ বৃক্ষে আশ্রয় পায়। সে মৃত্যুর আগে, আত্মহত্যার আগে বিষ খাওয়ার পর সেই গভীর জঙ্গলে গিয়ে বৃক্ষের সাথে কথা বলে সে আত্মহত্যার পর্বটি একটি গানের মাধ্যমে সেলিম স্যার বুঝিয়েছিলেন, সেটা পরিবেশন করছি। বুড়িন পাগলের মতো প্রলাপ, এতকাল পূজা দিয়াছি তোমাগরে, আশ্রয় দিবা না হে দেবতা। তোমার ডালে, তোমার পাতায়, তোমার শাখায়, তোমার প্রশাখায় কেটেছে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন। তোমার ছায়ায়, তোমার মায়ায় এ জীবন কেটেছে। এই সম্প্রদায়ের সম্মান রাখবার পারি নাই। তোমার কি অভিমান হে দেবতা? দেবতা, আমি তো জানি আমার মৃত্যুর পর তোমার দেহে আমার আশ্রয় হবে। নিবারালো দেবতা। গুণীন তখন নৃত্যের স্পন্দন তুলে শরীরে আর চিৎকার করে, দাও দেবতা আশ্রয় দাও, এই ভাঙা শরীরে অন্তিম নৃত্য দান করি। হে বল পাকুড়, ফাল্গুনে উৎকীর্ণ তোমার শাখাদের পাত্র করতল। কে বলে তোমাকে আশ্রয়, কে বলে তুমি স্থবির? বিচিত্র বিহঙ্গমের গান, তোমার শেকড়ের ভাষা, রৌদ্রের প্রতিফলন তোমার সহস্র চোখে, বৈশাখের ঝড়ে ও গর্জনে আমার নাচের অধিক নৃত্যে তুমি নটরাজ হও। আমাকে আশ্রয় দাও আমার বাবার সঙ্গে, তোমার কাণ্ডের ভেতর যে জলময় অন্ধকার, সেইখানে আত্মাময় তিনি আমাকে নেবেন টেনে শাখা প্রশাখা এবং পত্রালিতে। বৃক্ষ তখন গুণীনকে আহ্বান জানায়, তবে তুমি শেষ অন্ন খেয়ে সমানো জন্মে হে প্রিয় ভক্ত পূজক, তবে তুমি শেষ মধু ফাল্গুনের ভরা চাঁদ থেকে কেটে আনা পান করে এসো। ঝকঝকে কাঁসার বাটিতে শেষ দুধ, দোলের শেষ নেশা, শেষ দরা। বৃক্ষ প্রবেশের আগেই শর্ত মানো যদি, চলে এসো খুলব দরজা। নাও গো আমায় দেবতা। ধন্যবাদ। আমি প্রথম বলেছি চোখ বন্ধ করে আমার করতে হয়েছে, কারণ কোনো প্র্যাকটিস নাই। আর 6 বছর আগে, 6 বছর যাবৎ নাটকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মঞ্চে কাজ যখন করেছি প্রতিদিন করেছি, প্রতিদিন রিহার্সাল ছিল। তো বয়সও হয়েছে, মেমোরিও কিছুটা লুজ হয়েছে, আর অনেক কিছু শোনার ইচ্ছা ছিল, মনে করতে পারছিলাম না। যদি আপনাদের ভালো লাগে তবে আমার সার্থকতা। ধন্যবাদ। ধন্যবাদ চন্দন। কিছুক্ষণের জন্য আমরা যেন চলে গিয়েছিলাম সেই বাংলাদেশের মহিলা সমিতির মঞ্চ অথবা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়, যেখানে মঞ্চস্থ হতো জগতী কন্যার মন ও বনপাখি। কিছুক্ষণের জন্য চন্দন আমাদেরকে সেলিমান দিনের নাটকের মধ্যে নিয়ে গিয়েছিল। চন্দন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে পুরো বৃক্ষরাজি এনে আমাদের উপহার দেওয়া উচিত, কিন্তু আপাতত সেই বৃক্ষরাজি থেকে আমরা এই বসন্তে এবং এই বৈশাখে সামান্য ফুল দিয়ে তোমাকে ধন্যবাদ এবং আমাদের
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি খুব গর্ববোধ করছি নিউ ইয়র্কের মতো এই যান্ত্রিক শহরে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, সাংস্কৃতিক লালন করছেন, সত্যি তাদের চরণের ধুলো আমি আমার মাথায় রাখতে চাই। ধন্যবাদ। আমি আগেই বলেছি আমাদের আজকে এই সন্ধ্যাটি থিয়েটার সন্ধ্যা, এবং থিয়েটার সন্ধ্যায় থিয়েটার নাটক আগে আমরা থিয়েটারে গান দিয়ে আমরা সেই আবহটি তৈরি করলাম চন্দন চৌধুরী গানের মধ্য দিয়ে। এবারে আমাদের এই পর্বটি হচ্ছে সম্মাননা জ্ঞাপন। উত্তর আমেরিকায় বসবাসরত বিশেষ ক্ষেত্রে এবং বিশিষ্ট জনকে তাদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা আজকে সম্মাননা প্রদান করব। এই পর্বটি পরিচালনা করবার জন্য আমি শ্রদ্ধেয় মুজিবুল হককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ চন্দন। আমরা আজকে কিছু কৃতি এবং সৃজনশীল মানুষদের আপনাদের সামনে উপস্থিত করতে চাই, যারা ইতিহাসের মূল্যবান দলিল হতে পারেন বলে আমাদের বিশ্বাস। এ নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু আমাদের নির্বাচন নিয়ে অবশ্যই আমরা গর্ববোধ করব এবং গর্ববোধ করি। এরা সবাই মানুষ, এদের ভালো মন্দ নিয়ে এরা সাহসী মানুষ, এবং নিজের কাজে এরা সৎ বলে আমাদের আস্থা আছে। যারা সাধারণভাবে বলতে পারি এদের অবস্থান নিয়ে আমাদের অবশ্যই গর্ববোধ করার অনেক অনেক অবকাশ রয়েছে। একটু ফ্রয়েডকে স্মরণ করে বলি, কোন জীবন চিরকাল বেঁচে থাকে না, কোন মৃত মানুষ ফিরে আসে না, এমনকি ক্লান্ত নদীও অবশেষে সাগরে মেশে। আমরা যদি আমাদের প্রাণের মানুষগুলোকে চিনতে বা জানতে না পারি, বুঝতে না চাই, তবে সেটা খুব অন্যায় হবে বলে আমাদের ধারণা। এদের কাজের ক্ষেত্র, কিন্তু এই সমাজ, এই মানুষ, এই পরিবেশ। সুতরাং এদেরকে জানার এই মুহূর্তে এবং আমাদের জানার একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। যে থিয়েটার মানুষের কথা বলে, সে থিয়েটার মানুষকে চিনতে এবং বুঝতে পারার চেষ্টা করে। থিয়েটার সত্য সুন্দরের সাধনা করে। সে সাধনায় যারা প্রাণদান করেন তারা আমাদের নমস্কার গ্রহণ করুন। আমি প্রথমেই আজকে একজন থিয়েটারওয়ালার, আমি গল্প বলবো না, আমি তাকে ডাকবো। আলো আধারের মাঝে যে জীবন, সে জীবন থিয়েটারের। একজন সার্থক থিয়েটার কর্মী যখন সামবডি, তখন সে থিয়েটারের কার্টুন ফেলে এসে দাঁড়ায় আলোর সামনে, হয়ে ওঠে সত্যিকার সামবডি। তখন আমরা তাকে চিনি, বুঝতে পারি সে কে। কিন্তু আলোর বাইরে যেসব মানুষ সেই আলোকে নিয়ন্ত্রণ করে, তাদের সামনে থেকে আমরা চিনতে পারি না এবং চিনতে ভুল করি। তেমনি একজন থিয়েটার কর্মী আমাদের আলমগীর চঞ্চল। মাঝে মধ্যে সে মঞ্চে সে যেন দিয়ে যায়, আমিও তোমাদের চেয়ে কম নই, আমাকে দেখো। সে দেখায়। আরেকজন মানুষ, তারা দুই বন্ধু, মোহাম্মদ কবির। এরা কাজে কর্মে, এদের কাজে আমি ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ ছিলাম। রূপালী মাছের খোঁজে এরা হারিয়ে যাচ্ছে। কবির এখন ব্যবসায়ী, একসময় জোরালো থিয়েটার করত, এখন
থিয়েটার কর্মী নয়, কিন্তু সে তার বন্ধুকে উৎসাহিত করে। চঞ্চল এখনো থিয়েটার কর্মী। এরা দুই বন্ধু যাত্রা শুরু করেছিল একসাথে, তারপর একজন ব্যবসায়ী হয়ে যায়। আমি জানি না সে এখন শুনেছি বাড়ি বিক্রি করে বা কেনা বেচা করে। আমি প্রথমে কবিরকে ডাকছি এই মঞ্চে, এবং সাথে তার বন্ধু আমাদের থিয়েটার কর্মী আলমগীর চঞ্চল। অনেক কৃতজ্ঞতা আছে এদের কাছে। এরা, আমি মনে করি এদের পাওনাটুকু এরা পায়নি। একজন অভিমান করে সরে গেছে, আরেকজন কিন্তু এখন যুদ্ধ হচ্ছে। চঞ্চল তার থিয়েটারের একটু কাজের নমুনা আপনাদেরকে দেখাবে। চঞ্চল। মজিব ভাই, যেহেতু এটা অনুষ্ঠান, মজিব ভাইয়ের নামে তিনি আর কিন্তু বলি। কোদালিয়া গ্রামের অশিক্ষিত চাষি ভাইরা, তোমরা আমার আন্তরিক ভালোবাসা, কোলাকুলি এবং হ্যান্ডশেক গ্রহণ করো। আমি যে ঢাকা থেকে এত দূরে আসিয়াছি, তাহার উদ্দেশ্য শুধু প্রাকৃতিক শোভা, ধর্ষণ নয়। তোমাদিগর সঙ্গে দিলে দিল, প্রাণে প্রাণ মিশা হইতেই আমার এখানে আসা। তা না হইলে ঢাকায় 20 বছর মুজিব ভাইয়ের সাথে রাজনীতি করিয়া কেন আমি এই কোদালিয়া গ্রামে আসিব? এই কোদালিয়া গ্রামে আমি নিজ হাতে কোদাল ধরিব, খাল কাটিব, স্কুল বানাইব, মাদ্রাসা করিব, হসপিটাল বসাইব, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই করিব। আমার জমির বর্গাদারদের সঙ্গেও বিশেষ বিশেষ ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করিব। আমার পূর্বপুরুষেরা এই গ্রামে বাস করিতেন। শুনিয়াছি জমিদারে আমলে আমার দাদায় চাষি করে এমন ফেদান ফেদাইতো যে তারা তাদের বাপ বাপ বলিয়া ডাকিত। জমিদারের অত্যাচার তুমুলে উঠেছিল বলিয়া ব্যাপক চাষিরা মিল্লায় একজোট হইল, লাঙ্গল ধুইয়া লাঠি ধরিল। সেই থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করিল। আজ স্বাধীন বাংলাদেশে আমরা সবাই ভাই ভাই, এই চাষায় আর আমার কোনো ভেদাভেদ নাই। বন্ধুগণ, 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 কে 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 কে? ও তুমি? হ্যাঁ, একা একা হতাই তো। এই একা একা কথা কর অভ্যাসটা আমার আইজো গেল না করো। কারণ আমরা যারা বক্তৃতা দেই তারা একা একাই কথা বলিয়া থাকি, আর বাদ বাকি ও মাননীয় সাংসদ সদস্য সবাই নাক ডাকিয়া ঘুমায়। ইহাই আমাদের জাতীয় অভ্যাসে পরিণত হয়েছে। যাকে ধন্যবাদ। তুমি থিয়েটার তো ছেড়েই দিয়েছ, কিন্তু তুমি তোমার বন্ধুকে নিশ্চয়ই ক্রেস্ট তুলে দিতে পারবে। আচ্ছা, আমরা শুভ সন্ধ্যা। আমি একটা মিনিট সময় দেবো। আমরা এখানে যারা এসেছি সবাই নাটককে ভালোবাসি, সেই জন্য এসেছি। তা আমার মনে হয় আমাদের সম্মানিত করার পূর্বে যে মানুষটি প্রায় 70-এর কাছাকাছি, বেশি প্রায় 70-এর কাছাকাছি, যে মানুষটি আপনার নিজের সংসার, নিজের শান্তি, পুরো বিশ্ব যদি ভ্রমণ করতে পারতেন আনন্দের সাথে, তিনি এখনো 90 ডিগ্রি টেম্পারেচারে থিয়েটারের লোক খুঁজে বেড়ান। উনি আমার বড় ভাই তুল্য, কিন্তু আমি তাকে পিতৃতুল্য সম্মান করি। প্রায় কথা হয়, তার থিয়েটারের যে কষ্ট দুঃখ সেটা আমি শুনি, কারণ উনি সবসময় আফসোস করেন। আমরা এক কাজ করি না, আমরা তো মানুষকে সবসময় মরে যাওয়ার পরে তার সবকিছু নিয়ে মূল্যায়ন করি। আপনারা একটু 1 মিনিটের জন্য দাঁড়ান এবং মুজিব ভাইকে করতালি দিয়ে একটু সম্মান দেখান।
শিক্ষা উচ্চ শিক্ষার জন্য একটা সংক্ষিপ্ত বিরতি, এবং এই বছরই মঞ্চে আবার আসবো, এবং ইটস এ কমিটমেন্ট। থ্যাংক ইউ মজিদ। 19 ঝর্ণা ভাবি ছিলেন আমার কো আর্টিস্ট। মূলত ঝর্ণা ভাবির অক্লান্ত খোঁচাখুচিতেই আমি থিয়েটারে জড়িত হই। আমি তখন ব্রঙ্কসের আইটেডের ম্যানেজার ছিলাম। মুক্তাদির ভাই আমাকে থিয়েটারে আনলেন। আনার পর থিয়েটার রিহার্সেল দেখে আপনার ভয়ে পালিয়ে গেলাম। তো তারপর মুক্তাদির ভাই মারা গেলেন। ঝর্ণা ভাবি বললেন যে কবির, উনি তো মারা গেছেন, আপনাকে আসতেই হবে থিয়েটারে। তো ওনার অনেক খোঁচাখুচিতে গ্র্যান্ড কনকোর্সে উনি থাকতেন। ওনার বাসায় আসলে তখন ব্যাচেলার ছিলাম, বেসমেন্টে থাকতাম। তখন ওনার বাসায় আসলে নাটক না, ওনার বাসায় যেতাম, গেলে চারটা ডাল ভাত খাওয়া যাবে ভালো মতো, তো সেই জন্য যেতাম আর কি। তো ওনার প্রেরণায় তো এই নাটকের একটি সংলাপ আছে আপনার, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এবং ওই নাটকটি নির্বাচন করেছিলেন কৌশিক আহমেদ ভাই। আমার মনে আছে আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে প্রচন্ড ছোটাছুটি করছিলাম যে থিয়েটারের কি স্ক্রিপ্ট পাচ্ছি না, তখন হঠাৎ করে কৌশিক ভাই বোধহয় 63911177 কৌশিক ভাই, ইজ দ্যাট দ্য রাইট নাম্বার? তো উনি কল করে বললেন যে একটা স্ক্রিপ্ট আছে, পেয়েছি, আবুল ভাই সেটা ডিরেকশন দিচ্ছেন। তো সেই নাটকের একটি সংলাপ আছে, একজন মুক্তিযোদ্ধার যে জীবন, তো একটা বস্তিতে পড়ে থাকেন বাক্কা মিয়া। তো পুরোপুরি মনে নেই আমার। তো বাক্কা মিয়া আপনার বস্তিতে এক পা হারানোর পর সবাই তাকে খোঁচাখুচি করে, সে খেতে পায় না। তো আমাদের কো আর্টিস্ট ছিলেন ফারুক ভাই, তিনি এসে বলেন, এই বাক্কা মিয়া এমনি সুখিল লেখা উত্তর হয়ে সুখিল লিখা হাই, আমি ওই হারেস আলী খোঁচাইস না, আমি কিন্তু মুক্তিযোদ্ধা। ও মিয়া মুক্তিযোদ্ধা? আমি কি মুক্তিযোদ্ধা কাইতে উত্তর হইছ? তখন বলে, হারেস আলী আমি কি করতাম জানো, রাষ্ট্র মতন মাল নেয়া বাক্কা মিয়া ট্রাক চালাইতো, পাহাড়ের মতন পঙ্খিরাজের মতন ট্রাক ছুটতো। তখন হারেস আলী বলে, মিয়া বাদ নাই বাবা নাই, তুমি মুক্তিযোদ্ধা, তুমি তো মুক্তিযোদ্ধা না, তুমি আসল মুক্তিযোদ্ধা। তখন আমি খেপে যাই। আমার একটা সংলাপ ছিল, আমি যদি আসল মুক্তিযোদ্ধা হই তাহলে ভাত পাই না কেন, খাওয়া পাই না কেন, কাপড় নাই কেন, একখান ঠ্যাং লইয়া গলাচিপা বস্তিতে খাওয়া কুত্তার মতন খাও মাও করতেছি, আর আমার কি কোথায় আসল মুক্তিযোদ্ধা? তো তোমাকে ধন্যবাদ। তুমি কি তোমার বন্ধুরা থেকে ক্রেস্ট তুলে দেবে? তোমার ফিরে আসার আনন্দে শিরিন বকুল তোমাকে ফুল দিয়ে বরণ করবে। আমরা তো বলেছি যে আমরা কিছু মানুষকে সম্মান জানাতে চাই, নিজেরা সম্মান তুলতে চাই। আসছি জীবানন্দ, যিনি জীবানন্দ থেকে জীবন বিশ্বাস হয়ে ওঠার জন্য তাকে নানান বাঁধ পরিক্রমা করতে হয়েছিল। সিভিল ইঞ্জিনিয়ার হয়ে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি হাসিল করে বর্তমানে সাইবার সিকিউরিটির উপর পিএইচডি অধ্যয়নরত থেকেও সাংস্কৃতিক এবং সামাজিক পরিমণ্ডলে নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তার প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পাই আমরা। তার গান রচনা, সঙ্গীত রচনা, একাধারে নিজে গান করেন, শেখান, প্রতিনিয়ত চর্চার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখেন। তার জীবন পরিক্রমায় উদীচী এক বিরাট জায়গা দখল করে আছে। এই প্রবাসে কাজ করার যে কষ্ট, বিশেষ করে শিল্প চর্চা, এর বেদনা আমরা এবং জীবন হাড়ে হাড়ে টের পাই। নানান ধরনের প্রতিকূল অবস্থাকে মেনে নিয়েও কাজ করার জন্য যে সাহস ও শক্তির প্রয়োজন, তা সবার মধ্যে পাওয়া যায় না। অথচ জীবন প্রায় 20-25 বছর ধরে একটানা এই কাজটা করে চলেছে। এর জন্য জীবন প্রায় উৎসর্গ করে দিয়েছে সে, তার স্ত্রী, কন্যা, যারা তার পাশে, তারা সবাই আমাদের ধন্যবাদ গ্রহণ করুন। আপনার
যে শক্তি যুগিয়ে যাচ্ছেন, তার পথচালনায় যে সাহায্য করছেন, তাতে অবশ্যই সে সাহস পাচ্ছে। সেই সাহসের ভাগী আমরাও হচ্ছি এবং দিনকে দিন প্রবল শক্তিতে সে প্রতিবাদে সোচ্চার হচ্ছে, অন্যায়ের কাছে, হীনমন্যতার কাছে। সর্বোপরি সে নিজে চায় মোদিজিকে এমন স্বপ্নের কথা বলতে, যে জীবন সত্য ও সুন্দর জীবন। এখন আসছেন জীবন বিশ্বাস। তাকে ডাকছি এবং তার কাছ থেকে প্রথমে আমরা, কারণ আমি জানি সে 26টি জীবনানন্দ দাশের গানে কবিতার সুর দিয়েছে, সেখান থেকে একটা গান শুনব, তারপর আমরা তার কিছু কথা শুনব। এরপর বেলাল ভাইকে বলবো এই মঞ্চে এসে দাঁড়াবার জন্য। বেলাল ভাই আমাকে বলেছিলেন, আমি তাকে বলেছিলাম আমাদের ভালোবাসার মানুষের জন্য আরেকজন সমগ্র মানুষকে ভালোবাসতে পারার সাহসী একজন মানুষ দরকার প্রবাসে। সেই সাহস আপনি রাখেন বলেই আপনি উপযুক্ত মানুষ, যিনি ক্রেস্ট বা ফুল তুলে দিতে পারেন জীবন বিশ্বাস। জীবন বিশ্বাস। সবাইকে শুভ সন্ধ্যা। আমার সঙ্গে মোদিজিরই ছাত্র, এখন ছাত্র নয়, এখন শিক্ষকের সহকারী দীপ্ত রায় তবলা বাজাবে। দীপ্ত রায়। গানটাকে শোনাই। গানটা, এই গানের পেছনে একটু কথা বলে নিতেই হবে আমাকে। ছড়া পালক জীবনানন্দ দাশের যে কাব্য, সেই কাব্যের প্রথম কবিতা। এটি হচ্ছে আমি কবি সেই কবি। শুনুন এর ইতিহাস। আমি গানটি ইতিহাস নয়, সুরের পেছনের কথাটি পরে একটু বলবো। গানের কথা এখানে মুতালিব বিশ্ব শোনাচ্ছেন, গানের কথা না দেখে গাইতে পারি না, খুব সমস্যা। আমি কবি সেই কবি, আমি কবি সেই কবি, আকাশে কত আখি তুলি, ফেরি ঝরা পালকের ছবি। আমি কবি সেই কবি, আমি কবি সেই কবি, আকাশে কত পাখি তুলি, ফেরি ঝরা পালকের ছবি। আমি কবি সেই কবি, আমি কবি সেই কবি। আর মোনালি যে থাকি দূর হিন্দুল মেঘের পানে, আর মোনালি যে থাকি দূর হিন্দুল মেঘের পানে, মৌন নীলের ইশারায় কামনা জাগিছে প্রাণে। বুকের বাদল উথলি উঠিছে কোন কাজলের গানে, দাদুরে কাদানো সানন্দ
ছোঁয়া ধরে আখের গুলিয়া আপনারে আমি দেখেছি দিওয়ানা করে স্বপন ছোঁয়া ধরে আখের গুলিয়া আপনারে আমি দেখেছি দিওয়ানা করে জনম ঘুরিয়া সে গো হেয়ারি হলো না আমার সেটি এই সম্মানের যোগ্য আসলে আমি নই। যে কথাটি আপনি বললেন এখানে সেই যোগ্যতা আসলেই রাখি না। আমি একজন কর্মী, উদীচীর কর্মী। আমাকে চরমভাবে সম্মান দিয়েছিলেন মঞ্জুর ভাই যখন আমাকে বললেন, জীবন তোমাকে সব মানুষের খোঁজে নাটকটি তোমাকে সুর করতে হবে, গাইতে হবে। নিউ ইয়র্কের মঞ্চে এই নাটকটির মুজিব ভাইয়ের পরিচালনায় এটির নতুন ভাবে আমি শুরু করেছিলাম এবং উদীচীর শিল্পী গোষ্ঠীকে নিয়ে সেটি আমরা মঞ্চে করেছিলাম। আমি সে কারণেও আপনার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। আসলে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। আমরা সামাজিকভাবে তোমার কাছ থেকে যে উপকার বা যে সাহস পাই সেটা আমাদের কাজে লাগে, এবং কাজে লাগে বলেই আমার মনে হয় এইসব স্বীকৃতিগুলো নিজ থেকেই চলে আসে। বেলাল ভাই, আপনাকে একটু স্মরণ করছি। আপনাকে তো আগেই বলেছি, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি কেন। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কেন নন। আপনার হাত থেকে জীবন যদি ক্রেস্ট পায়, অবশ্যই তার অনেক পাওয়া। ভাই, আমি খালি খালি বক্তৃতা করাটা আমি পছন্দ করি না। আমি মনে করি আপনারা যারা বক্তৃতা শুনবেন এবং যিনি বলবেন তারা প্রত্যেকের জীবন থেকে যে সময়টা চলে যাবে ওরা আমরা ফেরত পাবো না। সুতরাং প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের যেন জীবন বহন করে চলে, অর্থময় করে, এটি আমার জীবনের লক্ষ্য। আমি এই জন্য বলতে চাচ্ছিলাম জীবন সম্বন্ধে। এই ব্যক্তিটি একটা বিস্ময়কর পুরুষ, তার ভিতরে সবকিছু ভাঙার ক্ষমতা আছে এবং দুঃসাহসিকতার সঙ্গে সে ভেঙেছে। ভেঙে গিয়ে সে তার পথ থেকে সে বিচ্যুত হয়ে যখন মেধা হীরের পর্যায়ে চলে যায় তখন তাকে কিছুই স্পর্শ করে না। আমার পাশে একটি হীরের টুকরা আছে। এই মানুষের আধা গোড়া হচ্ছে মানবিকতা। এই মানুষটির মেধা হচ্ছে স্বচ্ছ, ইলেকট্রনিক গাইডেড। এই মানুষটির কর্মস্পৃহা যে কোনো জাতির অহংকার হতে পারে। চিন্তা করেন, এতগুলো বছর, প্রায় 12-13 বছর, তাই না? কত বছর হলো? 18 বছর। আমি আজকাল আমার নিজের নামটা ভুলে যাই। 18 বছর ধরে সারা সপ্তাহে he is a wonderful worker. একটি সেকেন্ড তার কর্মক্ষেত্রে ফাঁকি দেয় না, চোখের মতো করে। 18 বছর ধরে ঘর সংসারের দিকে তোয়াক্কা না করে সে বাংলা সংস্কৃতির সেবা করে যাচ্ছে। কি সে শক্তি? সে শক্তি হচ্ছে মানুষকে ভালোবাসার শক্তি। এবং
সঙ্গে থাকা, আমি ওর সঙ্গে থাকাটাকে আমার জীবনে একটা ভাগ্য মনে করতেন। না তো আমি নিউ ইয়র্কে এসেছিলাম গোপনে মরে যাওয়ার জন্য। কারণটা হচ্ছে বাংলাদেশ আমার কাছে মরে গেছে। শুনেও মানুষ ভয়, সবার উপরে মানুষ সত্য বলা, আমরা সে বাঙালি। আমরা এই সভ্যতাকে একজন রবীন্দ্রনাথ উপহার দিয়েছে। মানব সভ্যতার 100 জন কবির মধ্যে একজন কবি আমাদের রবীন্দ্রনাথ। আর আমাদের নজরুল ইংরেজি তার কোনো প্রকাশিত ছিল না বলে জানলো না, সেজন্য বাইরন হলো বিদ্রোহী কবি। আর পৃথিবীর সবচেয়ে বড় বিদ্রোহী কবিটা এখন পর্যন্ত সভ্যতা জানলই না। একদিন জানবেন। কেন জানবেন? কারণ আপনারা এসছেন। আমি ইন্টারমিডিয়েট থাকতে আমি জানতাম যে একদিন বাঙালিরা বিশ্ব জয় করবে। এবং আমি যখন প্রথম এসেছিলাম এই বিপাক অনুষ্ঠানে হঠাৎ করে আমাকে ধরে নিয়ে মঞ্চে তুলে দিল। আমি ওখানে বলেছিলাম বাংলাদেশে বাংলা সংস্কৃতি মরে যাবে, এই নিউ ইয়র্ক আবার প্রজ্বলিত হবে। এই দেখুন উদাহরণ, দেখলেন তো? এই যে আমার পাশে আছে, এত কষ্ট করে স্বামী স্ত্রী একটা দিনও কোনোদিন উঠেছে, তারা তাদের কারণে মিস হয়। ভেবে দেখেন নিষ্ঠা। সবার আগে এসে দরজা খুলেছে, ঘর পরিষ্কার করেছে, টেবিল সাফ করেছে, তারপর বাচ্চারা এসছে, আর কি কর্মকাণ্ড গড়ে তুলেছে। মানুষ জায়গা নিয়ে কর্মকাণ্ড। আমি জীবন সম্বন্ধে বলতে গেলে আরো অনেক বলতে পারি। আমি আর সময়ের একটা ব্যাপার আছে। আমি এই পুরস্কার দেওয়া আমার মতো ছোট মানুষ না দিয়ে যদি আজকে যদি আমেরিকার প্রেসিডেন্ট থেকে পুরস্কার নিতে পারতো আমি আরো খুশি হতাম। হ্যাঁ, না তার যে অবদান তার কোনো তুলনা নেই। এই যে একটি ছেলে একটু পরে তবলা বাজাবে, এই উদিচি প্রোডাক্ট, রাইট একটা প্রোডাক্ট। আমরা উদিচিতে, আমি নিজে উদিচিতে অনেকদিন এই জীবনে পাল্লা করে কাজ করেছি। হ্যাঁ, আমি এখানে আমেরিকান ইংলিশ স্পিকিং বাঙালিদের জন্য বাংলা শেখানোর জন্য আমি ইংরেজিতে একটা বইও লিখেছিলাম, টিচ ইয়োরসেলফ বাংলা। যাক, তো উদিচ জীবন, I'm honored to be present here and present you this on behalf of this great organization. কি নাম তোমাদের না? ও থুকো বাংলা থিয়েটার। জীবন বিশ্বাস নিয়ম তোমাকে ওরা যে সম্মান করেছেন, সেজন্য আমার ধারণা আমাদের অডিয়েন্স সহ আমরা নিজেরা সম্মানিত হলাম যে তোমার মতো একজন গুণী ব্যক্তিকে আমরা সম্মান করতে পারলাম। আজকে যে এখানে এসেছেন আপনি আমাদের ডাকে, সেজন্য আপনাকে শুভেচ্ছা। আমি আপনাদের তরফ থেকে এটা গ্রহণ করলাম। মজিদ ভাই কথাটি না বললেই হবে না, অন্যায় হবে যদি না বলে। আমরা অনেকেই জানি স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশে যে নাট্য আন্দোলনের আমরা যে অনেক পুরোধা ব্যক্তিত্বকে দেখি, সেখানে এখন আমরা যে নামটি দেখি না সেটি হচ্ছে মুজিব বিন হক। কিন্তু আমাদের সবার জানা দরকার সেই 1972, আমি বলছি আমার নাটকের গুরু মোহামেদ। আমি নাট্যচক্রে ছিলাম, ভাগ্যক্রমে আমার ভদ্রনক মলিয়ারের ওটায় কাঁধে আমি ওই হারমোনিয়াম বেঁধে নিচে গান করতাম। আমার সঙ্গে সহশিল্পী আছেন ফজলুল করিম, এই মুহূর্তে আছেন পেছনে নাট্যচক্রের। আর সুযোগ হয়েছিল মোহামেদের পরিচালনায় লেট দেয়ার বি লাইটে অভিনয় করার, জহির রায়হানের। উনি বলেছেন, আমার বাসায় উনি 2007-এ এসেছিলেন, তারপরে এসেছিলেন, আমাকে মুজিব ভাইয়ের ইতিহাসটি বললেন যে মুজিবের
তখনকার নাট্য পরিচালনার যে অবস্থা ছিল তোমরা দেখলে তোমরা বুঝতে পারতে কি। আজকে আমি নাম বলবো না, অনেক বড় প্রথিতযশা নাট্যাঙ্গনের মানুষের নাম আমরা শুনি, অনেকে এখানে এসছেন, আসা যাওয়া করেন, কিন্তু যেহেতু এই বিদেশে আজকে মুজিব ভাই চলে এসছেন, বাংলাদেশের নাট্য আন্দোলন এখনো অনেকে স্মরণ করেন, কিন্তু যেভাবে অন্য অনেক বড় যাদের নাম আমরা দেখি সেখানে মুজিব ভাইয়ের নামটি দেখি না। আমি বলতে চাই সেই মুজিব ভাই একটি করতালি দিই আমরা। আর বাকি যে কথাটি বলতে চাই, বাংলা থিয়েটার কর্ণধার মুজিব ভাই, শুধু কর্ণধার বলে ভুল হবে, একটি বিশাল ইউনিট নিয়ে কাজ করেন জীবনের এই পর্যায়ে। 72 বছর বয়স, এখনো তরুণ। আমাদের বেলাল ভাই কত জানি বয়স আপনার? 23 বলেছেন। আমরা বলি কেন 23 বছরের মতো উনি আমার চেয়ে তরুণ, এটা আমাকে বলতে হবে সারা জীবন। যে কথাটা আমার বলে শেষ করি, অনেক সময় নিচ্ছি আমরা। আজকের যে এই যে পুরস্কার, যে সম্মাননাটি আমাকে দেওয়া হলো, এটি আসলে আমি মনের প্রাণে বলতে চাই, আমার যে পরিচয় এখানে আপনারা পেয়েছেন সেটি উদীচীর কারণে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, আমার এই পুরস্কারটি আমি নয়, এটি উদীচী গ্রহণ করলো। আপনাদের এই কথাটি তার সঙ্গে যে কথাটি বলতে চাই, আজকে আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাতি নেতা ছিলাম, খুব কথা বলতে পারি, আমি নাটকের ডায়লগও কিছু কিছু মুখস্থ এখনো আছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাই, যে বাংলাদেশে অনেক বছর পরে আজকে এবছর পহেলা বৈশাখে আপনারা শুনেছেন, গত 25 থেকে 30 বছরের ভিতরে এবছর সবচেয়ে কম উপস্থিতি। তার কারণ একটি, আপনারা জানেন, তেতুল হুজুর অবশ্যই আপনারা বাংলাদেশে শুনেছেন, উনি ফতোয়া দিয়েছেন যে এটি মুসলমানদের অনুষ্ঠান নয়, এটি হিন্দুদের অনুষ্ঠান। কথাটি সর্বৈব মিথ্যা। আসুন আমরা এর প্রতিবাদ করি, এবং উদীচীর যে প্রতিবাদ সভা আগামী রোববারে হচ্ছে, বিকেল 3:30টায় মুজিব ভাই আসবেন, আমাকে কথা দিয়েছেন। উদীচী যুক্তরাষ্ট্র স্কুলে আপনারা আসবেন, ওখানে আমরা একটি আলোচনা সভা করব। সভার পরে আমরা সবাইকে নিয়ে মিছিল সহকারে আমরা ডাইভার্সিটি প্লাজায় গিয়ে প্রতিবাদ সভা করব। আমরা নুসরাত হত্যার বিচার চাব, আমরা বিচারহীনতার বিচার চাইব। আপনারা সবাই আসবেন, এবং এরপরে আমরা একটি স্মারকলিপি পরে আমরা শেখ হাসিনা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে আমরা পৌঁছে দেব। আমার এই লম্বা কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাংলা থিয়েটারকে, ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের মঙ্গল কামনা করছি।